Dear student, honorable colleague, respective those who are watching me, Assalamu alaikum wa rahmatullah. I am Shahnara, Assistant Teacher English, Rajshahi Court Academy, Rajshahi. Welcome my English class. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Before starting my class, I would like to talk with you about online class. Dear student, this class is broadcasting by Rajshahi Court Academy, Rajshahi. So watch this class. Let's start our class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 8-এর বন্ধু। আমরা গত ক্লাসে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখব, এই বিষয়টা আমাদের সিলেবাসে ইনক্লুড আছে। তো আমরা সেই ক্লাসটা শুরু করেছিলাম, আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আবারও তোমাদের এই অনলাইন ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছি, বারবার বলছি যে ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খুবই জানা জরুরি। তার ভিতরে একটা হচ্ছে টেন্স। এই রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গিয়ে, রুলসগুলো জানতে গিয়ে আমরা দেখব টেন্সের কি চরম ব্যবহার। টেন্স যদি আমরা জানি তাহলে এই বিষয়গুলো কিন্তু সহজেই আমরা আয়ত্ত করতে পারবো। তোমরা লক্ষ্য করেছো, গত ক্লাসে আমি যে রুলসগুলো আলোচনা করেছি এর সবগুলোই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, সে আলোচনা আমরা আবারও আজকে শুরু করছি। চলো আমরা রুলস অফ রাইট ফর্ম ভার্ব দেখছিলাম, আজকে পরবর্তী অংশগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আমরা 6 পর্যন্ত গেছিলাম, আজকে 7 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব, যেটা বলা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তোমরা সবাই জানো সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে আর একটা নামে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই সিম্পল প্রেজেন্ট টেন্স এ যদি সেন্টেন্সটি চিরন্তন সত্য, যাকে আমরা ইংলিশে বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ, অথবা সাধারণ সত্য। সাধারণ সত্যটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? জেনারেল ট্রুথ হয়, এবং মূল ভার্বটি বি ভার্ব হয়। আমরা মনোযোগ দিয়ে শুনি, মূল ভার্বটি বি ভার্ব হয়, তাহলে এম, ইজ, আর বসে। যেমন আমরা উদাহরণ দিলে আমাদের কাছে একেবারে সত্য বলে প্রমাণিত হবে। যেমন দ্য আর্থ, ব্র্যাকেটে দিয়েছে বি, রাউন্ড, তাই না? আর একটা উদাহরণ লিখবো আমরা, যেহেতু দুটো কথা আছে এখানে।
আর একটা লিখব যে দ্য সরি, এখানে অ্যানসার লিখতে হবে, একটু স্পেস রেখে দিই অ্যানসার লেখার জন্য। দ্য ভার্চুয়াস বি হ্যাপি। আমরা দেখতে পাচ্ছি যে দুটাই কিন্তু সত্য কথা এবং তাদের মূল ভার্ব এখানে বি ভার্ব, আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করব, এমিজার পাবো। তাই করছি, দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড দেন দ্য ভার্চুয়াস আর হ্যাপি। নিশ্চয় আমাদের রুলসের সাথে উদাহরণগুলো অত্যন্ত কি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আজকের রুলটা হলো কি, চিরন্তন সত্য যদি হয় সেন্টেন্সটা এবং যদি ভার্বটা বি ভার্ব হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, এমিজার পাবো। রুলস নম্বর 8, এখানে আমরা যেটা বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, তাহলে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, তোমরা এটা জানো, তোমরা টেন্স পড়ার সময় দেখেছো, নাম্বার অথবা পার্সন অনুযায়ী কি হবে, সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ বসে। ডু অথবা ডাজ বসে। এখানে নাম্বার পার্সন অনুযায়ী সাবজেক্টের পূর্বে আমরা ডু অথবা ডাজ পাবো। উদাহরণ লিখি, যেমন ধরো মিনা টু go to school regularly. লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এরকমই দেখতে পাচ্ছি সেন্টেন্সটা শেষে আছে রেগুলারলি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটাকে আমাদের বানাতে হবে কি, ইন্টারোগেটিভ বানাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো, এটা কারেকশানের জন্য দেওয়া থাকবে। তখন আমরা দেখব কি, এখানে মিনা এখানে বলা হয়েছে কি, নাম্বার এবং পার্সন অনুযায়ী কী হবে, সাবজেক্টে করবে ডু অথবা ডাজ। আমরা দেখতে পাচ্ছি মিনা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখন শুরুতেই আমরা ডু না পেয়ে পাবো ডাজ। ডাজ মিনা গো টু স্কুল রেগুলারলি? ডাজ মিনা গো টু স্কুল রেগুলারলি? এবং নোট অফ ইন্টারোগেশন। তাহলে রুলসটা আমরা বুঝতে আমাদের কষ্ট হচ্ছে না, একেবারেই সহজ বিষয়। প্রশ্নবোধক করতে বললেই আমরা সাবজেক্টের শুরুতে ডু অথবা ডাজ পাবো। একটা কথা মনে রাখবো, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হবে ডাজ, অন্যান্য সকল ক্ষেত্রে হবে ডু। যেমন আর একটা উদাহরণ আমরা দিতে পারি, দে to play football daily.
এবং শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, তার মানে আমাকে এটা প্রশ্নবোধক করতে বলছে। আমরা যেহেতু সেন্টেন্সের শেষে ডেলি পেয়েছি বা সময় নির্দেশক একটা শব্দ পেয়েছি, এবং ডেলিটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা সিম্পটম হিসেবে জানি। সো এইটাকে ইন্টারোগেটিভ করার জন্য ডু অথবা ডাজের একটা কিছু পাবো। আমরা দেখতেই পাচ্ছি দে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। আমরা একটু আগে জানলাম যে থার্ড পারসন কেবলমাত্র শুধুমাত্র যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন পাবো ডাজ, অন্যান্য সকল ক্ষেত্রে ডু। সো আমরা দে এর আগে কী পাবো? দে নামের এই সাবজেক্টটার আগে অবশ্যই ডু পাবো। ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল ডেইলি? নোট অফ ইন্টারোগেশন। মনে হয় আমাদের রুলস এবং উদাহরণ বুঝতে আর সমস্যা নাই। তাহলে 8 নম্বর রুলসটা আমরা দেখলাম যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এবং প্রশ্ন করতে বলে তাহলে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমরা ডু অথবা ডাজ পাবো। কোথায় ডু পাবো আর কোথায় ডাজ পাবো সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন কেবলমাত্র আমরা ডু বা ডাজ পাবো। আমরা এরপরে যেটা জানবো রুলস তোমার 9-এ কোনো সেন্টেন্সে দেখো যদি সময় নির্দেশক শব্দ যেমন ধরো প্রেজেন্ট, নাও, at this moment, ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি কী করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসই করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। যেমন ধরো হি টু ড্র a picture now, a picture now। দেখো এটা আমাদের কি করতে হবে? কারেকশন করতে হবে। এখন আমাদের রাইট ফ্রম ভার্ব আমাদের ব্র্যাকেটটা কি করতে হবে? উঠিয়ে দিয়ে সঠিক ফর্মটা ভার্বের বসাতে হবে। এখন আমরা এখানে এই যে সময় নির্দেশক শব্দ যেটা নাও একটা জিনিস আমরা পেয়ে গেছি, এই নাও হোক অথবা প্রেজেন্ট হোক অথবা অ্যাট দিস মোমেন্ট হোক, এই ধরনের কোনো সময় নির্দেশক শব্দ থাকলে সেই টেন্সটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি যে সাবজেক্টের পরে অ্যানি যায়, মূল ভার্বের সাথে আইএনজি। চলো করে ফেলি। হি ইজ ড্রয়িং এ পিকচার নাও। ওকে, তাহলে এই রুলসটা মনে হয় আমাদের জানতে কোনো সমস্যা নাই যে সময় নির্দেশক শব্দগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা যেটা বলবো রুলস নম্বর 10, কোনো সেন্টেন্সে যদি
সিন্স অথবা ফর থাকে এবং সেন্টেন্সের শেষে সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হয়। যেমন উদাহরণ দিই, আমরা টেন্স পড়তে গিয়ে কিন্তু এগুলো আলোচনায় নিয়ে আসছি, আমরা জানি। উদাহরণ হিসাবে এখন আমরা বলতে পারি দে টু প্লে ক্রিকেট they to play cricket since morning. ওকে, এটা আমাদের কারেকশন করতে হবে। আমরা সবাই জানি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে ভার্বটার সঠিক রূপ বসাতে হবে। এখন এই ভার্বটাকে কারেকশন করতে গিয়ে আমাদের রুলস, যেটা এই মুহূর্তে জানলাম 10 নম্বর রুলস, সেই রুলসে বলে দেওয়া হলো যে সিন্স এবং ফর এই সিমটমটা যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে এবং তারপরে যদি সময় উল্লেখ থাকে, তাই দেখো আমরা পেয়েছি সিন্স আছে এবং পরে মর্নিং নামে একটা সময় উল্লেখ আছে। যদি এই অবস্থা হয় তাহলে তখন সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তোমরা সবাই জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এটা আমরা জানি। চলো করি আমরা তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করব। সাবজেক্ট আমাদের এখানে আছে, এরপর আমরা হেল্পিং ভার্ব নিয়ে আসবো হ্যাভ বিন। তোমরা সবাই এটাও জানো যে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের যে ব্যবহার, সেই ব্যবহারে আমরা দেখেছি যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাজ বিন, বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দে, দে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার। তো যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা কি পাবো? হ্যাভ বিন পাবো। আর মূল ভার্বের সাথে এখন তাহলে কি আইএনজি লাগাবো। প্লে আমরা মূল ভার্ব এখানে দেখতে পাচ্ছি, তাকে করে দেবো প্লে। এরপরে আমাদের সেন্টেন্সে যা আছে বাকিটা হুবহু তুলে দেব। ক্রিকেট সিন্স মর্নিং। ওকে, খুব সহজে আমরা দেখো কিভাবে রুলসগুলো অ্যাপ্লাই করতে পারছি। আমি শুরুতেই বললাম যে আমরা আসলে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে টেন্সকে আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এখানে শুধু দু একটা ক্লু দেওয়া থাকবে এবং সবগুলো তোমার সেই টেন্স অনুযায়ী আমাদের সমাধান দিতে হবে। আমরা এবার রুলস 11 জানব। দেখো 11 নম্বর রুলসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কিছু সময় নির্দেশক শব্দ আমরা এখন জেনে নেব। সেন্টেন্সে যদি এগুলো থাকে তাহলে আমরা কি করব। সেন্টেন্সে যদি সময় নির্দেশক শব্দগুলোর ব্যাপারে আমি তোমাদের বারবার বলি, রিসেন্টলি, already, lately, just, just now, তারপরে
এট, ইভার, ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। দেখো তাহলে উদাহরণ দিই আমরা। উদাহরণ যেমন হি, আমরা দেখব হ্যাজ, ব্র্যাকেটে দিব ফিনিশ। হি হ্যাজ ফিনিশ হিজ ওয়ার্ক জাস্ট নাও। ওকে, জাস্ট নাও, এটা আমাদের কারেকশন করতে হবে। তাহলে আমরা রুলসটা আবারও দেখি। কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, অলরেডি, লেটলি, জাস্ট নাও, এট, ইভার, এই শব্দগুলো আমাদের জাস্ট একদম খুব ভালো করে মনে করে নিতে হবে, ঠোঁটের ওপর নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কয়টা, এভাবে যদি গুনে গুনে করি 1 2 3 4 5 6 7টা, মাত্র 7টা সমান নির্দেশক শব্দ। এটা যদি আমরা মাথায় নিয়ে নিতে পারি তাহলে এর মধ্যে 50টা যদি আমাদেরকে উদাহরণ দেওয়া হয় বা প্রবলেম দেওয়া হয় তাহলে কিন্তু সবগুলোই আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে কিন্তু করে ফেলতে পারবো। তো আমরা সেই রুলস অনুযায়ী দেখো এই যে সেন্টেন্সটা আমাদের সামনে এই মুহূর্তে আছে সেটা হচ্ছে হি হ্যাজ ফিনিশ হিজ ওয়ার্ক জাস্ট নাও। তাই এই যে জাস্ট নাওটা আমাদের এখানে সিম্পটম, এটা দেখে আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে। তো আমরা চলো করি। জাস্ট নাও যেহেতু সেই সিম্পটম যেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে কী পাবো, হ্যাভ হাজ পাবো, তার সাথে আমরা কি পাবো, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল। নিশ্চয়ই তোমরা সব জানো যে যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল। হিজ ওয়ার্ক জাস্ট নাও। তাহলে কি হলো উত্তরটা? উত্তরটা হলো হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক জাস্ট নাও। ওকে, আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমরা আবার মনে করে নিই। রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, এট, ইভার ইত্যাদি যদি সময় নির্দেশক শব্দ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই বিষয়গুলো আলোচনা করার পর আমরা কি করব, সিম্পল পাস্ট টেন্সে চলে যাব। আমরা এখন করব রুলস নাম্বার 12, সিম্পল পাস্ট টেন্স। যদি সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্স হয়, যদি সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্স হয় এবং প্রশ্নবোধক হয় তাহলে সাবজেক্টের পূর্বে ডিড পাবো আমরা। সাবজেক্টের পূর্বে কি বসে, ডিড বসে। যেমন আমরা উদাহরণ দিই, আমরা সবাই জানি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হলেই সেটাকে বলা হয় প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেটাই পাস্ট ইনডিফিনিট সেটার নামই কিন্তু সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স। তাহলে উদাহরণ লিখছি আমরা সি, তারপরে ব্র্যাকেটে দিলাম ধরো কাম, হোম, ইয়েস্টারডে। ওকে, দেখো আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে।
এখানে বক্সে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে ভার্বটা সঠিক রূপ এখন আমরা বসাবো। আমরা দেখতেই পাচ্ছি ইয়েস্টারডে উল্লেখ থাকায় এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন কী করতে হবে, মূল ভার্বটা পাস্ট টেন্স করতে হবে, এটা আমরা জানি। কিন্তু এখানে কিন্তু এই প্রবলেমটা সলভ করার সময় মানে ফুল স্টপ না থেকে প্রশ্ন দেওয়ার সময় দিবে কি নোট অফ ইন্টারোগেশন। আমরা যেটা রুলস পড়ছি যে সেন্টেন্সটি যদি সিম্পল পাস্ট টেন্স হয় এবং প্রশ্নবোধক হয়, তো এই ধরনের প্রশ্ন জুড়ে দিবে, তার মানে কি আমাকে এটাকে ইন্টারোগেট করতে বলছে। ইন্টারোগেট করতে বলবে তখন আমরা কি করব, দেখো আমরা সাবজেক্টের পূর্বেই কি পাবো, ডিড পাবো। চলো করে ফেলি। এখানে সহজ বিষয় হলো একটি মাত্র ডিড। একটু আগে আমরা প্রেজেন্ট টেন্স যেটা দেখছিলাম সেখানে ইন্টারোগেটিভের জন্য ডু অথবা ডাজ, সেখানে একটা ব্যাপার ছিল যে কোন সাবজেক্টের পর কোনটা বসবে। তাহলে এখানে কিন্তু সেইটা নাই, এখানে একটি মাত্র, সেটা হচ্ছে ডিড। তাহলে এখন যেই সাবজেক্ট এবং যেই নাম্বার যে পার্সনই হোক না কেন আমরা কি পাবো, ডিড পাবো। তাহলে বলবো কি, ডিড সি কেম হোম ইয়েস্টারডে, নোট অফ ইন্টারোগেশন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ছিলাম এবং সেখানে দেখলাম যে আমরা বারবার বলছি, সবসময় বলছি যে রাইট ফর্ম ভার্ব করার জন্য আমাদের টেন্সকে অত্যন্ত ভালোভাবে জানতে হবে। আমরা সেই রাইট ফর্মসের রুলসগুলো আলোচনার ধারাবাহিকতায় আমরা প্রেজেন্ট টেন্স শেষ করে আবার পাস্ট টেন্সের রুলসগুলো আলোচনা আজকে শুরু করলাম। আমার মনে হয় প্রত্যেকটা রুলস উদাহরণসহ পেশ করার কারণে তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছো। তো আমরা আমাদের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বাড়িয়ে দেবো। আমাদের গ্রামার বইগুলোতে বইয়ের নিচে এক্সারসাইজগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে এই যতগুলো রুলস অন্তত জানলাম, এই যে 12টা পয়েন্ট জেনে ফেলেছি, এই 12টা রুলসের মধ্যে যেগুলো আছে আমাদের এক্সারসাইজে নিশ্চয়ই সেগুলো সলভ করতে পারবো। বিশেষ করে এগুলো যে 12টা পয়েন্টের উপর যে সেন্টেন্সগুলো আছে তোমরা সেগুলো সলভ করো, কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আমরা কেউ পারফেক্ট হতে পারবো না। তো ঠিক আছে, আমরা এই অনলাইন ক্লাসে আজকে রাইট ফর্ম ভাবে এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে সঠিক সময়ে রুটিন অনুযায়ী আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।